একটা গ্রামে সোনাম নামে একটা মেয়ে হাসপাতালের বাইরে ছোলা বেচত। গরম গরম ছোলা নাও, গরম ছোলা ভাজা এনেছি বাবু, গরম ছোলা ভাজা, এতে দিয়েছি দারুণ মশলা, মিটবে খিদের জ্বালা, গরম গরম ছোলা নাও গো, নাও নাও ছোলা নাও গো। সোনামের ছোলা খুব বিক্রি হতো। হাসপাতালে রোগীরা ঠিক হয়ে বাইরে আসার পর সোনামের ছোলা একবার অবশ্যই খেত। হাসপাতালের বাইরে পিঙ্কি নামের একটি মেয়ে পাঁপড় বিক্রি করতেও আসতো। পিঙ্কির পাঁপড় কম বিক্রি হতো, এই জন্য ও সোনামকে খুব হিংসে করত। গরম গরম ছোলা, সব বাসি ছোলাগুলো কে জানে কতদিনের বাসি ছোলা উঠিয়ে নিয়ে আসে ওই সোনাম শয়তানটা। আমার ছোলা তোর ওই দুর্গন্ধ পচা পাঁপড়ের থেকে তো অবশ্যই ভালো। সত্যি করে বল, কতদিন স্নান করিসনি? সোনাম সন্ধ্যেবেলা বাড়িতে এসে নিজের বুড়ি অসুস্থ মায়ের সেবা করত আর মাকে পুরো দিনের গল্প বলতো। মা, আজ একজন ধনী গ্রাহক এসে আমায় 100 টাকা টিপস দিল। সেটা আবার কি? যখন কেউ খুশি হয়ে এক্সট্রা টাকা দেয় তখন তাকে টিপস বলে। সোনাম, তুই নিজের বিয়ের জন্য কোনো ছেলে খুঁজে নে, আমি তো কোথাও যেতেও পারি না। তুমি পুরোপুরি সুস্থ তো হয়ে যাও, তারপর আমি বিয়ে করব। সোনামের মায়ের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে লাগলো। একদিন সোনামকে ওর মাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। পিঙ্কি এটা দেখে খুব খুশি হলো। সোনামের মা এখন হাসপাতালে, ও এখন ছোলা বেচতে পারবে না, ততদিনে আমি ছোলার ব্যবসা জমিয়ে নেব, এত বড় সুযোগ আর পাওয়া যাবে না। পিঙ্কি পাঁপড় বেচা ছেড়ে দিল আর ছোলা বেচা শুরু করলো। কিন্তু পিঙ্কির ছোলার স্বাদ কারোর পছন্দ হলো না, আর পাঁপড়ের মতো ওর ছোলাও খুব কম বিক্রি হলো। অন্যদিকে সোনামের মায়ের শরীর ঠিক হয়ে গেল। সোনাম আবার ছোলা বেচা শুরু করলো। সোনামের ফেরত আসতেই ওর চারপাশে গ্রাহকের ভিড় জমে গেল। আমি ছোলা বেচলাম তো কারোর ভালো লাগলো না, আর ওই শয়তানটা ছোলা দেখো সবাই কেমন চেটেপুটে খাচ্ছে, ওকে আর গ্রাহকদের মজা দেখাতে হবে। পিঙ্কি চুপি চুপি সোনামের উপর নজর রাখতে শুরু করলো। একদিন নিজের ছোলার ঝুড়ি রেখে সোনাম যখন টয়লেটে গেল, তখন পিঙ্কি ওর ছোলায় চুলকানির ওষুধ মিশিয়ে দিল। সেদিন সন্ধ্যাবেলা যেই ছোলা খেলো সেই চুলকানিতে বিরক্ত হয়ে গেল। এই মেয়েটার ছোলা খেয়ে চুলকানি হচ্ছে, তাড়াও একে এখান থেকে। লোকজন সোনামকে হাসপাতালের বাইরে থেকে তাড়িয়ে দিল। পিঙ্কি এসব দেখে খুব খুশি হলো। কেমন মজা এবার। সোনাম বীরপুর যাওয়ার রাস্তার উপর বসে কাঁদতে লাগলো। এবার আমি আমার মার চিকিৎসা কি করে করাবো? সোনামের কাছে একজন বুড়ি খাবার চাইতে এলো। ও মেয়ে, তোর ছুরি থেকে কিছু ছোলা আমায় দে বাবা, খুব খিদে পেয়েছে। তিতা, এই ছোলাটা কেউ না, এটাতে কেউ কিছু মিশিয়ে দিয়েছে। আমার কাছে 100 টাকা আছে, তুমি চাইলে এটা নিয়ে যাও, কোথা থেকে খাবার কিনে খেও। সোনাম বুড়ি মহিলাকে নিজের 100 টাকা দিয়ে দিল। বুড়ি মহিলা ছোলার উপর নিজের হাত দেখায়, কিছু বিরতি দেখা যায়, তারপর বুড়ি মহিলা চলে গেলেন। সোনাম ওই চুলকানির ছোলা নিয়ে বাড়িতে ফিরল। ও এসে সব কথা মাকে বলল। দেখি 1 চামচ ছোলা আমায় দিয়ে দেখি, জানতে পারবো এতে চুলকানি হচ্ছে কিনা। মা 1 চামচ ছোলা খেল, আর ছোলা খেতেই সোনামের মা একদম সুস্থ হয়ে গেল। সোনাম, আমার শরীর খুব ভালো লাগছে রে, আর আমার কোথাও চুলকানিও হচ্ছে না। মনে হয় তোর কোথাও ভুল হয়েছে, তুই এই ছোলাগুলোই কাল আবার বেচতে যাস।
সোনম পরের দিনই ছোলা নিয়ে আবার হাসপাতালের বাইরে গেল। হাসপাতালের বাইরে কথা ছড়িয়ে গেল যে একটি মেয়ে জাদু ছোলা বিক্রি করছে, যার ছোলা খেলে যে কোনো রোগ সেরে যাচ্ছে। সোনমের কাছে রোগীদের ভিড় লেগে গেল। লোকেরা ওকে 2 গুণ 3 গুণ টাকা দিল আর ছোলা খেয়ে গেল, আর সবাই সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরল। পিঙ্কিও এই কথা জানতে পারল। জাদু ছোলা, এটা কি ধরনের পাগলামি, আমিও খেয়ে দেখি তো। পিঙ্কিও সোনামির ছোলা কিনল, আর যেই না খেল সারা গায়ে ভীষণ চুলকানি শুরু হলো। আরে মা, এটা কি হলো রে? সব জায়গায় চুলকাচ্ছে। ও মরে গেলাম রে, মরে গেলাম। ও মরে গেলাম রে। সোনম দেখলো যে বুড়ি মহিলা, যাকেও 100 টাকা নোট দিয়েছিল, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সোনম বুঝে গেল যে জাদু ছোলা ওই বুড়ি দিদারই চমৎকার। বুড়ি মহিলা পিঙ্কির কাছে গেল আর ওকে বলল, এখন তুমি আর অন্য জিনিসে উল্টো পাল্টা জিনিস মেশাবে? যদি তুমি কথা দাও করবে না, আমি তোমার চুলকানি ঠিক করে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চুলকানি তাড়াতাড়ি ঠিক করে দাও। আমি কথা দিচ্ছি, এরপর কখনো কোনো বাজে কাজ করব না। বুড়ি মহিলা পিঙ্কিকে ঠিক করে দিলেন আর উধাও হয়ে গেলেন। অনেক আগের কথা। রামু নামের একটা গরিব লোক নিজের মেয়ে বৈশালীর সাথে থাকত। রামু এখন বুড়ো হয়েছে, তার যুবতী মেয়েকে নিয়ে চিন্তা হতো। বাবা, ওষুধটা খেয়ে নাও। মা, আমায় মাফ করে দে। আমি অসুস্থ বলে তোর জন্য কোনো ভালো সম্বন্ধ খুঁজতে পারিনি। কতদিন আমি লোকের বাড়ি চাকরের কাজ করেছি বলতো। যদি সেই সময় আমি তোর জন্য কোনো ছেলে খুঁজতাম তাহলে খুবই ভালো হতো। বাবা, তুমি আমার জন্য এত চিন্তা কেন করো? আমি বিয়ে করতে চাই না, আর তোমাকে ছেড়ে যেতেও চাই না। একদিন বৈশালী কুয়োতে জল ভরতে গেল। যখন ও ফিরল তখনও দেখতে পেল রামুর শ্বাস চলছে না। বাবা, বাবা চোখ খোলো, তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না বাবা। রামুর পাশে একটা পাগড়ি ছিল, আর পাগড়ির নিচে একটা চিঠি। বৈশালী চিঠিটা পড়ে। তোকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই মা। আমার একমাত্র সম্পদ এই জাদুই পাগড়ি। এটাই তোর জন্য আমি রেখে যাচ্ছি। এটা পরে তুই নিজের রূপ বদলাতে পারবি, কিন্তু শুধু বিপদের সময়ই এটা ব্যবহার করিস। আর একটা কথা খেয়াল রাখবি মা, এই জাদুর পাগড়ির ক্ষমতা শুধু দিনের বেলাতেই হয়ে থাকে। এই জাদুই পাগড়ি আমাকে আমার বাবার মতো করে দাও। বৈশালী রামু হয়ে যায়। কিছুদিন পর বৈশালীর আনাজপাতি ফুরিয়ে যায়। ওর কাছে টাকাও ছিল না। এখন আমি কি করব? এই জাদুই পাগড়ি শুধু রূপ বদল করতে পারে, টাকা তো দিতে পারে না। আমার কোথাও চাকরি খুঁজতে হবে, কিন্তু একটা মেয়েকে কে চাকরি দেবে? তাই আমি ছেলের রূপ ধারণ করব। বৈশালী একটা ছেলের রূপ ধারণ করে চাকরির খোঁজে বেরিয়ে পড়ে। বৈশালী ঘুরতে ঘুরতে সীতানগরে পৌঁছায়। শুনুন, আপনার কি কাজের জন্য কোনো কাজের লোক দরকার? কি নাম তোমার? আমার নাম হলো বৈশালী। না না, আমার নাম হলো বিশাল। বৈশালী অনেক বড় এক কাপড়ের ব্যবসায়ীর কাছে চাকরি পায়। বৈশালী অনেক পরিশ্রম করে আর কাজ করতে থাকে, আর দোকানে আসা ক্রেতাদের সাথে দারুণ ব্যবহার করত। যখন থেকে বিশাল দোকানে এসেছে আমার ব্যবসা রমরমা শুরু হয়েছে, এই জন্য এর মাইনে দ্বিগুণ করে দেব। বৈশালী খেয়াল করে সূর্য ডোবার আগেই বাড়ি ফিরে আসতো, কারণ সূর্য ডুবলেই পাগড়ির ক্ষমতা শেষ হয়ে যেত আর ও নিজের আসল মেয়ের রূপে ফিরে আসতো। কিছু মাস সব ঠিকঠাক চলছিল। বৈশালী ভালো টাকা কামাচ্ছিল,
কিন্তু গোলমাল তখন শুরু হলো যখন ব্যবসায়ীর মেয়ে বিশালের প্রেমে পড়ল। ব্যবসায়ীর মেয়ে সন্ধ্যা দোকানে বাবাকে খাবার দিতে আসতো। বিশাল, তুমি খাবার খেয়েছো? হ্যাঁ, আমি বাড়ি থেকেই খেয়ে আসি, আর তারপর বাড়ি ফিরেই আমি খাবার খাবো। যদি তুমি চাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারি। আজ তুমি কি আমার সাথে আমার বাড়ি দেখতে যাবে? না, আমি এখন যেতে পারবো না, দোকানে ক্রেতাদের ভিড় হবে। চলে যাও বিশাল, ক্রেতাদের আমি সামলাবো। ব্যবসায়ীও চাইতো যে বিশালের বিয়ে তার মেয়ের সাথে হোক। ওই দিন বৈশালীকে সন্ধ্যার সাথে ওদের বাড়ি যেতে হয়। ব্যবসায়ীর বাড়ি অনেক বড় ছিল। ঘুরতে ঘুরতে ওখানে সন্ধে হয়ে আসে। সূর্য ডুবতে বসেছিল। এখন আমাকে যেতে হবে। কিন্তু তুমি তো এখনো পুরো বাড়ি দেখোইনি। আমি আবার কখনো আসবো, এখন আমাকে যেতে হবে। তুমি রাতে এখানেই থাকতে পারো। না, আমাকে এখন যেতেই হবে। বৈশালী ওখান থেকে দৌড়ে পালায়, সোজা নিজের বাড়িতে এসে থামে। হে ভগবান, আজ খুব জোর বেঁচে গেছি। বৈশালী বুঝতে পারছিল না ও কি করবে। ও নিজে একটা মেয়ে ছিল, তাই ব্যবসায়ী মেয়েকে বিয়ে করা সম্ভব ছিলই না। আর যদিও ব্যবসায়ীকে সত্যি কথা বলে, তাহলে ওর চাকরিই চলে যাবে। চাকরি তো আমি ছাড়তে পারবো না। আর যদি ব্যবসায়ীর বিয়ের কথা বলে, তাহলে কোনো না কোনো অজুহাত দিয়ে দেব। ব্যবসায়ী যখনই বৈশালীকে মানে বিশালকে বিয়ের কথা বলতো, বৈশালী কোনো না কোনো ভাবে কথা এড়িয়ে যেত। একদিন ব্যবসায়ী তার মেয়েকে বলল, এই বিশাল নিজের সম্পর্কে কিচ্ছু বলে না কেন, আর কোনো কথা স্পষ্ট করে না বা কেন? আজ সন্ধেবেলা তুমি ওর পেছনে যাবে আর খোঁজ করবে ও কোথায় থাকে। ওই দিন বিকেলে সন্ধ্যা বিশালের পিছু নেয় আর ওখানে রূপ বদলাতে দেখে নেয়। সন্ধ্যার মন ভেঙে যায়। ও সমস্ত কথা বাবাকে এসে বলে। এটা কি করে হয়? পরের দিন যখন বৈশালী বিশালের রূপে দোকানে আসে, তখন ব্যবসায়ী ওকে বলে, তুমি কে, মেয়ে না ছেলে? সত্যি কথা বলো, না হলে ধোকা দেওয়ার অপরাধে তোমাকে জেলে পাঠাবো। বৈশালী পাগড়ি খুলে নিজের আসল রূপে চলে আসে আর কাঁদতে থাকে। আমি মেয়ে, মেয়েদের কেউ চাকরি দেয় না, আর সেই জন্যই আমাকে পয়সা রোজগারের জন্য ছেলের রূপ ধারণ করতে হলো। আমার বাবা আমাকে এই জাদুই পাগড়ি দিয়েছিল। প্লিজ আমাকে কাঁচ থেকে বার করবেন না, আমার আর কেউ নেই। এতদিন ধরে তুমি আমাকে ধোকা দিয়ে আসছিলে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তোমার যদি কেউ না থাকে তাহলে এটা বুঝে নিচ্ছি যে আজ থেকে আমার একটা নয় দুটো মেয়ে। কিন্তু আজ থেকে আর এই জাদুর পাগড়িটা তুমি ব্যবহার করো না। পুরনো দিল্লিতে চাঁদনি চকে ছুট্টন সিং নিজের ফুচকার দোকান দিত। যারা লালকেল্লা ঘুরতে যেত, সামনে চাঁদনি চকে গিয়ে ছুট্টনের ফুচকা অবশ্যই খেত। আসুন দাদা, আসুন বৌদি, ছুট্টনের দোকানে আসুন আর দিল্লির সুস্বাদু ফুচকা খেয়ে যান। একবার খাবেন তো বারবার আসবেন। যখন কোনো ক্রেতা ছুট্টনের দোকানে আসতো, তখন সে খুব যত্ন সহকারে তাকে ফুচকা খাওয়াতো। ছুট্টনের ব্যবসা ভালোই চলছিল। একদিন যোগেন্দর সিং নিজের পত্নী ও বাচ্চাদের নিয়ে লালকেল্লা ঘুরতে আসে। যখন ওখান থেকে তিনি ফিরে যাচ্ছিলেন, তখন যোগেন্দরের স্ত্রী বলল, এই যে শোনো না, আমি শুনেছি চাঁদনি চকে ছুট্টন নামের একজন ফুচকাওয়ালা আছে। ওর ফুচকা খুব ভালো খেতে হয়, চলো না গিয়ে খেয়ে আসি। চলো। তারপর সবাই গাড়িতে বসে ছুট্টনের দোকানে পৌঁছালো। ভাই, এক প্লেট কত টাকা দাম? স্যার, মাত্র 20 টাকা পার প্লেট, আর একটা প্লেটে 10টা ফুচকা পাওয়া যাবে। নিজেও খান আর পরিবারের সবাইকেও খাওয়ান। 4 প্লেট দাও তাহলে। দাদা, আমার ফুচকাতে ঝাল একটু বেশি করে দেবেন। আর কাকু, আমার ফুচকাতে মিষ্টি চাটনি অবশ্যই দেবেন। কাকু, আমার ফুচকাতে ছোলা অবশ্যই দেবেন। ভাই, আমার ফুচকাতে বেশি কিছু মিশিও না জানো, আর জলও খুব কম দেবে। ঠিক আছে। ছুট্টন 4 জনের জন্য
ফুচকা তৈরি করে 4 প্লেটে নিয়ে এলো। ছোট্টনের অভ্যেসও কাস্টমারের সাথে খুব কথা বলা। ছোট্টন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আরে সোনা বাচ্চারা, তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। আমি 6-এ পড়ি। যোগেন্দ্রের সুযোগ পেতেই ও ওর বড়লোকি চাল চালতে শুরু করে দিত। ছেলে মেয়ে দুজনেই ক্রিস্টোফার ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে। তাই নাকি স্যার? আমার মেয়েও ওই স্কুলে ক্লাস 4 ক্লাসে পড়ে। এটা শুনে যোগেন্দর চমকে ওঠে। ও নিজের মনে মনে ভাবতে থাকে, একজন ফুচকাওয়ালার মেয়ে এত বড় স্কুলে পড়ে কী করে। এটা শুনে ও ছোট্টনের প্রতি ঈর্ষা করতে থাকে। দাদা, একটা শুকনো ফুচকা দিন না। আর আমাকেও একটু ফুচকার জল দাও। ছোট্টন যোগেন্দ্রের স্ত্রীকে একটা শুকনো ফুচকা দেয়। আর যখন যোগেন্দ্রের প্লেটে ফুচকার জল দিতে যায়, তখন ফুচকার জল যোগেন্দ্রের জামাতে পড়ে যায়। আরে আরে আরে, এটা কি হলো? আমাকে ক্ষমা করুন স্যার, ভুল করে জল আপনার জামাতে পড়ে গেছে। তোর এত বড় সাহস যে আমার জামার উপরে জল ফেলিস? তুই কি আদেও জানিস আমি কে? আমি হলাম ভারত সরকার স্বচ্ছ ভারত অভিযানের ম্যানেজার, আর তুই আমার জামা নষ্ট করে দিলি। এবার দেখ আমি তোর ব্যবসা কিভাবে বন্ধ করে দিই। আরে স্যার, এরকম একটা ছোট্ট ব্যাপারে আপনি এত রেগে উঠছেন কেন? আমি ক্ষমা চাইছি, কৃপয়া আমাকে ক্ষমা করে দিন। আপনি বলুন তো, আপনার উপরে পড়া জল এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু যোগেন্দর ওর কোনো কথায় কান দেয় না আর গাড়িতে বসে চলে যায়। ওই দিন রাতে ছোট্টন যখন তার নিজের বাড়িতে পৌঁছায়, তখন তার স্ত্রী জিজ্ঞাসা করেন, আরে কি হলো, আজ এত মনমরা কেন? পাশের বাড়ির বাসন্তী আজ লেবুর দোকান দেয়নি নাকি? হ্যাঁ না, সেরকম কিছু না। বাসন্তী তো আজকেও মৌসুমী লেবুর রস খাইয়েছিল। ছোট্টন সব কথা তার স্ত্রীকে খুলে বলল। তুমি চিন্তা করো না, ও যাই করুক না কেন আমাদের ভগবান রক্ষা করবেন। আমি কালকেই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। পরের দিন যোগেন্দর তার শালা নাট্টুকে নিয়ে ছোট্টনের ফুচকার দোকানে পৌঁছে গেল। যোগেন্দর নাট্টুকে বলল, শোন নাট্টু, এমনিতেও তুই সব সময় ঘুরে বেড়াস, আমি তোকে সব জিনিসপত্র কিনে দিচ্ছি, আর একটা ঠেলা গাড়িও। আর কাল থেকে তুই এখানে ফুচকার দোকান নিয়ে বসবি আর ছোট্টনের ব্যবসা বন্ধ করে দিবি। পরের দিন নাট্টু ছোট্টনের দোকানের পাশে একটা ফুচকার ঠেলা নিয়ে বসে পড়ল। অল্প কিছুদিনেই ছোট্টনের ব্যবসা কম হতে থাকলো। একদিন ছোট্টন বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি করব। আমার আয় অনেক কম হয়ে আসছে, আর আমরা আমাদের মেয়েকে বড় স্কুলে কিভাবে পড়াবো? তুমি চিন্তা করো না, শুধু 1 মাসই হয়েছে। আমরা আরো পরিশ্রম করব আর ফুচকাগুলোকে আরো সুস্বাদু বানাবো। বলো তো, আর কতদিন ওই নাট্টুর ব্যবসা চলবে? আমাদের নিজেদের ব্যবসার উপর টিকে থাকাটা খুব প্রয়োজন, তবেই আমাদের জয় হবে আর ওই নাট্টুর নাক কাটবে। নাট্টু যোগেন্দ্রের বাড়িতে গিয়ে সব কথা খুলে বলল। যদি দোকানে ঠিকঠাক লোক না আসে, তাহলে আমরা ওর মতোই একটা দোকান নিয়ে নেব। বসার চেয়ারও নিয়ে আসবো, লাইটের ব্যবস্থাও করে দেবো, আর একজন সুন্দরী রিসেপশনিস্টকেও রেখে দেবো। তাহলে তো কাস্টমার আসবেই। হ্যাঁ, ঠিকই বলেছে জামাইবাবু, সব থেকে বেশি প্রয়োজন তো একজন রিসেপশনিস্টের। এমনিতেও আমার বিয়ে হয়নি এখনো। যোগেন্দর অনেক টাকা খরচা করে ছোট্টনের পাশে পড়ে থাকা দোকানটি ভাড়া নিয়ে নেয় আর দোকানে অনেক দামি চেয়ার নিয়ে আসে এবং অনেক দামি লাইট লাগিয়ে দেয়। সেই সাথে একজন রিসেপশনিস্টও রাখে। কিছু লোক নাট্টুর দোকানে যায় এবং কিছু ফিরে এসে বলে, রিসেপশনিস্ট তো খুবই মিষ্টি ছিল, কিন্তু এত খারাপ ফুচকা আমি আমার জীবনে আজ পর্যন্ত খাইনি। দিন চলে যায়, কিন্তু নাট্টুর দোকানে কোনো কাস্টমার আর আসে না। একদিন যোগেন্দর আর নাট্টু দুজনেই দোকানে আসে আর খুব চিন্তা করতে থাকে। ছোট্টন নিজের কাজ সেরে দোকানে যাচ্ছিল আর যোগেন্দরকে বলে, দাদা, এরকম বদলা নিয়ে কোনো ব্যবসা চলতে পারে না। যে কোনো কাজ শুদ্ধ মন আর সদ্ভাবনা দিয়ে শুরু করলে তবেই সফলতা আসে। গ্রাহকরা এসে সবার প্রথমে ফুচকার স্বাদ দেখে। আপনি শুধু শুধু এতগুলো টাকা অকাজে খরচা করলেন শুধুমাত্র আমার সাথে বদলা নেবার জন্য। তুমি ঠিকই বলেছো ভাই ছোট্টন। আর যখন আমি শুনলাম তোমার মেয়েও এত বড় একটা স্কুলে পড়ে, তখন আমার ঈর্ষা হলো। আমার ভুল হয়ে গেছে।
আমাকে ক্ষমা করে দাও। একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত রাগ করা উচিত হয়নি। এবার আমি বুঝতে পেরেছি যে একটা ছোট ব্যবসা চালানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়। আর তোমার মেয়ে বা আমার মেয়ে হোক, ব্যাপারটা তো একই। বাচ্চারা তো নিষ্পাপ হয়, আর শিক্ষা পাওয়া সবার জন্মগত অধিকার। যোগেন্দ্র দোকান বন্ধ করে নাট্টুর সাথে চিরদিনের জন্য চলে যায়, আর ছোট্টনের ব্যবসা আবার রমরমা হয়ে ওঠে। চুন্নিলাল টাকা রোজগার করার জন্য কে জানি আজ পর্যন্ত কত রকম কাজ করেছে। কখনো চুড়ি বিক্রি করেছে, কখনো খেলনা, আর কখনো সবজি বিক্রি করেছে, কিন্তু সব ব্যবসায় ওনার লোকসানই হয়েছে। এখন চুন্নিলাল একটা নতুন কাজ শুরু করে দিয়েছে। ও গ্রামের স্কুলের বাইরে একটা ফুচকার ঠেলা লাগিয়ে দিয়েছে। এসো বাচ্চারা, এসো এসো এসো, পাপড়ি আর ফুচকা খেয়ে যাও। এসো এসো এসো। স্কুল ছুটি হওয়ার পরেই সব বাচ্চারা ওর ঠেলার সামনে গিয়ে জমা হয়ে যায়। এক প্লেট ফুচকা দাও আমায়। না, আমাকে প্রথমে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, সকলকে একে একে ফুচকা দেওয়া হবে। চুন্নিলালের ফুচকার ঠেলা বাচ্চাদের প্রতিদিনের একটা আড্ডার জায়গা হয়ে গেল। চুন্নিলাল মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাদের থেকে অনেক কিছু কথা জেনে নিত। আচ্ছা বলো, কাল কে কে ফুচকা খাবে? আমি। এই নাও আরো একটা ফুচকা। আজ তোমায় খুব খুশি দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আজ আমাকে মা একটা নতুন সোনার চেন দিয়েছে। এই দেখো। রবির গলায় সোনার চেন দেখে চুন্নিলালের চোখ বাইরে চলে এলো। সেদিনেও রবিকে অনেক বেশি ফুচকা খাইয়েছিল। ব্যাস কাকু, আমার পেট ভরে গেছে। কত টাকা হলো? মাত্র 100 টাকা। 100 টাকা? আমার কাছে তো শুধু 20 টাকাই আছে। কোনো ব্যাপার নয়, তুমি আমাকে তোমার এই চেনটা দিয়ে দাও, আমি তোমার থেকে আর টাকা নেব না। বেচারা রবি নিজের সোনার চেন ওই ধূর্ত চুন্নিলালকে দিয়ে দিল। ধূর্ত চুন্নিলাল এইভাবেই বেচারা বাচ্চাদের দামি জিনিসপত্র নিতে থাকতো আর ওদের বোকা বানাতে থাকলো। একদিন রবি স্কুল থেকে সোজা বাড়ি যেতে লাগলো, তখন চুন্নিলাল ওকে দাঁড় করালো। কি ব্যাপার রবি, আজ তুমি ফুচকা খাবে না? না, আমি রোজ রোজ ফুচকা খেতে পারবো না। মা টাকা দেবে না। টাকা দেওয়ার এত তাড়া কিসের? টাকা আমাকে কাল দিয়ে দিও। সত্যি? চুন্নিলালের কথায় ভুলে রবি আবার ফুচকা খেতে লাগলো। আচ্ছা, যদি মা টাকা না দেয় তাহলে তুমি চুরি করে নাও, বুঝলে? চুন্নিলালের এসব ফালতু কথা ছোট রবির মাথায় ঘর করে নিল। পরের দিন রবি নিজের বাড়িতে রাখা টাকা চুরি করতে লাগলো। ঠিক তখনই ওর মা ওকে চুরি করতে ধরে ফেলেছিল। রবি, তুমি টাকা চুরি করছো কেন? মা, আমাকে না ফুচকাওয়ালা কাকু বলেছিল যে মা যদি টাকা না দেয় তাহলে চুরি করে নিবি। আর তোমার সোনার চেনটা গেল কোথায়? ওই চেনটা তো আমি ফুচকাওয়ালা কাকুকে দিয়ে দিয়েছি। বাবা, তুমি জানো চুরি করা খুব খারাপ অভ্যাস। রবির কথা শুনে ওর মায়ের খুব দুঃখ হলো। পরের দিন স্কুল ছুটি হওয়ার পর রবি যখন ফুচকা খেতে গেল, তখন চুন্নিলাল সব দিনের মতোই ওকে ফুচকা খেতে বলল। এই নাও আরো ফুচকা। আর বলো রবি, তুমি টাকা চুরি করেছো? হ্যাঁ কাকু, এই দেখো। 2000?
বাহ বাহ বাহ, খুব ভালো। কাল যখন তোমার মা আরো টাকা রাখবে সেটাও নিয়ে নিও, তাতে তুমি আরো অনেক ফুচকা খেতে পারবে, বুঝলে? চুন্নিলাল যেই না টাকাটা নিল, রবির মা ওখানে পৌঁছে যায় আর ওকে হাতে না হাতে ধরে ফেলে। ও, তাহলে তুই সেই ধূর্ত ফুচকাওয়ালা যে আমার রবির সোনার চেন নিয়েছে আর ওকে টাকা চুরি করার জন্য বলেছিলি। না না, আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার টাকা আর আপনার সোনার চেন। আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। এখান থেকে অনেক দূরে চলে যাব আমি, আর আজকের পর আমি আর এখানে কখনো এমন কাজ করব না। তোমাকে পুলিশে দিয়ে দেওয়াটাই ঠিক হবে, যাতে তুমি আর কখনো এমন ধরনের ব্যবহার বাচ্চাদের সাথে না করতে পারো। এই গল্প থেকে আমরা দুটো শিক্ষা পেলাম। প্রথম হলো যে চালাক আর ধূর্ত মানুষ তাদের কর্মের ফল অবশ্যই ভোগ করে। আর দ্বিতীয় হলো যে আমাদেরকে আমাদের বাচ্চাদের ধূর্ত লোকেদের হাত থেকে বাঁচানোর জন্য ঠিক ভুলের পরিচয় করাতে হয়। খটমলপুরের একটা গ্রামে মহেশ তার বউ রূপার সাথে থাকতো। এমনিতে তো মহেশ একটা পড়াশোনা জানা লোক ছিল, কিন্তু গ্রামে বেরোজগারির কারণে ও কোথাও কোনো চাকরিই পাচ্ছিল না। সেই কারণে মহেশ আর রূপা গ্রামে একটা ফুচকার স্টল খুলে দেয়। পুরো গ্রামের লোকেরা ওই স্টলে খুব হাসি মনে আসতো। খটমলপুর গ্রাম শহরের কাছেই ছিল, তাই গ্রামের লোকেরা শহরের পিৎজা আর বার্গার বেশি পছন্দ করত। সেই কারণে ফুচকার বিক্রি কম হতে শুরু করে। আর মহেশ আর রূপা খুব অস্থির হয়ে ভাবতে শুরু করে। দেখলে রূপা, আজকেও আমাদের দোকান থেকে কেউ কিচ্ছু কিনলো না গো। মাঝে মাঝে আমার খুব ভয় করে যে আমরা আবার না খেতে পেয়ে মারা না যাই। এতে ভয়ের কোনো ব্যাপার নেই গো। যদি আজকে ভালো রোজগার হচ্ছে, তাহলে কালকে একটু ক্ষতিও হতে পারে না। এটা তো নিয়মই, তাই না? আচ্ছা, আমরাও যদি শহরের মতো পিৎজা বার্গার বিক্রি করা শুরু করি, এতে তো আমাদের লাভও বেশি হবে আর আমরা নতুন কিছু করতেও পারবো। মহেশ যখন রূপাকে অন্য ব্যবসার কথা বলে, তখন রূপা রাগের চোটে বলে, আমাদেরকে আর কিছু করা উচিত না গো। আগেই তুমি দুধের ব্যবসা করেছিলে না, আর তাতে খুব ক্ষতি হয়। আমরা অনেক বছর পর্যন্ত ঋণ চোকালাম, আর এখন কোনো তামাশা আমি চাই না গো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। দেখো, কাস্টমার এসেছে, তুমি ওদেরকে ফুচকা খাওয়াও, আমি অন্য জিনিসগুলো কিনে নিয়ে আসি। গ্রাম শহরের কাছে হওয়ার কারণে গ্রামের লোকেরা শহরে গিয়ে নিজের ইচ্ছে মতো জিনিস খেয়ে চলে আসতো। এর কারণে মহেশের দোকানে কেউই আসতো না। দেখলে রূপা, আমি তোমাকে বলেছিলাম না আমাদের অন্য কিছু করতে হবে। দেখো, এখন আমাদের ফুচকা কেউ খাচ্ছেই না। এর কোনো উপায় আমাদেরকে ভাবতেই হবে। চলো, আজ গ্রাহকই নেই, আমরা আজকে বাড়িই চলে যাই। মহেশ আর রূপা দোকান বন্ধ করে বাড়িয়ে যাচ্ছিল যে বাজারে ওরা একটা পিৎজার দোকান দেখে। দোকানে কেউ ছিল না। এটা দেখে ওরা দুজন পিৎজার দোকানে যায়। পিৎজার দোকানে দীপক আর তার বউ নীলম দোকান না চলার কারণে মন খারাপ করে দাঁড়িয়েছিলেন। এটা দেখে মহেশ দীপককে বলে, কি হয়েছে দীপক দাদা, তুমি একা? আরে মহেশ বাবু, এসো এসো। কেমন চলছে তোমার ফুচকার দোকান? আমার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে মাছই তাড়াচ্ছি। আরে দাদা, আমাদের দোকানে তো চলছে না, সেই জন্যই দোকানটা বন্ধ করে বাড়ি ফিরছি। মহেশ আর রূপা দীপকের সাথে কথাবার্তা বলে নিজের বাড়ি চলে আসে। দীপকের পিৎজার দোকানের অবস্থা দেখে মহেশ আরো অস্থির হয়ে পড়ে। দেখলে তুমি গিন্নি, কিছুই তো বিক্রি হচ্ছে না, না পিৎজা না ফুচকা। এখন আমরা কি করি বলো তো? কি করে সংসার চালাবো আমরা? আমার কাছে একটা উপায় আছে। তুমি গিয়ে দীপকের দোকান থেকে পিৎজা কিনে নিয়ে এসো। আমাদের কাছে অনেকগুলো ফুচকার জিনিসপত্র পড়ে আছে, ওদের থেকে সস্তায় কিনে আমরা পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব। এটা নিশ্চয়ই গ্রামে কেউ আগে খায়নি। পিৎজা ফুচকা? সেটা কি করে হবে? পিৎজা ফুচকা গো, আমরা নিজের ফুচকায় পিৎজার ফ্লেভার আর তার মশলা দিয়ে বিক্রি করব। তুমি দেখো গো, আমাদের দোকান নিশ্চয়ই চলবে। চলতেই হবে। তুমি তোমার মায়ের বাড়ি গেছো, কতদিন হয়ে গেছে তাই না? মহেশ রূপার কথা শুনে দীপকের দোকান থেকে গিয়ে সমস্ত পিৎজা আর তার জিনিসপত্র কিনে নিয়ে আসে। আর রূপার কথা অনুযায়ী পিৎজা ফুচকা বানানোর
প্রস্তুতি শুরু করে দেয়। দেখতে দেখতেই বিকেল হয়ে যায় আর ওরা পিৎজা ফুচকা বানিয়ে রেডি করে দেয়। পিৎজা ফুচকার সৌন্দর্য দেখে ওরা দুজনই খুব খুশি হয়। এই দেখো না, কি সুন্দর লাগছে এটা। আমি একটা খেয়েও দেখলাম। এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনো খাইনি। শোনো গিন্নি, আমাদের জীবন পাল্টাতে চলেছে। আরে শান্ত হও বাবা, দেখো গ্রাহকদের আসার সময়ও হয়ে গেছে। ব্যাস, সবকিছু যেন ভালো হয়। সেই সময় মহেশের দোকানে একজন বয়স্ক লোক আর ওনার ছেলে আসে, যারা পিৎজা ফুচকা খেলো আর বলল, আরে এত সুস্বাদু ফুচকা আমাদের গ্রামে, খেতে তো অসাধারণ। আচ্ছা, আমাকে আরো কয়েকটা প্যাক করে দাও তো, এগুলো আমি আমার বাড়ির সবাইকে খাওয়াবো গিয়ে। আর কি ছিল, মহেশের পিৎজা ফুচকা খুব ভালোভাবে চলতে শুরু করলো। রূপা আর মহেশের যেন লটারি লেগে গেছিল। পুরো গ্রামে পিৎজা ফুচকার প্রশংসা শুরু হয়ে যায়। মহেশ বড় একটা পিৎজা ফুচকার দোকানও খুলে দেয়। কিন্তু এই সমস্ত কথা দীপক আর তার স্ত্রী সহ্য করতে পারছিল না। এটা দেখে নীলম দীপককে বলে, দেখেছো তুমি আমাদের ব্যবসা কিভাবে ওরা খারাপ করে দিল? আমাদের কাছে এসে আমাদের থেকে পিৎজার জিনিস কিনে আমাদের পিঠের পেছনে চাকু ঢোকালো। আরে আমাদের পিঠে ছুরি মারেনি ওরা, ওরা পরিশ্রম করেছে। সেই জন্যই তোরা আজকে আমাদের থেকে বেশি খুশি রয়েছে। আর আমাদের দোকানে তো মোটামুটি চলছে, দিন পার হয়ে যাবে, এটুকুই যথেষ্ট। তুমি তো আমার শোনোই না। আমি বলছি না আমাদের নিজের ব্যবসা বাড়াতেই হবে। আমরাও পিৎজা ফুচকা বানিয়ে বিক্রি করব, মহেশ আর রূপার মতোই। তাতে আমাদের কাছেও কিছু টাকা পয়সা আসবে আর আমরাও বড় একটা দোকান খুলব। নীলমের জেদের কারণে দীপককে পিৎজা ফুচকার দোকান খুলতেই হলো। আর মহেশের দোকানের ঠিক সামনেই দীপক আর নীলম নিজের পিৎজা ফুচকার দোকান শুরু করে দেয়। এই কথাটা যখন মহেশ আর রূপা জানতে পারে, তখন ওরা এই ব্যাপারে মোটেই অস্থির হলেন না। বরং মহেশ দীপকের দোকান দেখে রূপাকে বলে, দীপক দাদা দোকানটা খুলেছে, ওনারও পিৎজা ফুচকার এই দোকানটা ভালোই লেগেছে। ভালো খবর, ওনার কাছ থেকে আমরা এটা শিখেছি। চলো, ভালোই হলো। ভগবান করুক ওনারও দোকান ভালো চলুক আর উন্নতি হোক। কিন্তু এরকমটা হলো না। দীপক আর নীলমের দোকান বন্ধ হয়ে যায়। গ্রাহক না আসার কারণে ওরা দুজন সারাদিন একাই দাঁড়িয়ে থাকত। দীপক আর নীলমকে অস্থির দেখে রূপা মহেশকে বলে, শোনো না, আমাদেরকে দীপক আর নীলমে সাহায্য করা উচিত। গত অনেক দিন ধরে ওদের কাছে কোনো গ্রাহকই আসছে না। আমাদেরকে ওদেরকে এই প্রবলেম থেকে বার করা উচিত। আচ্ছা, আমরা বরং ওনাদেরকে আমাদের দোকানটা সামলাতে বলি। ঈশ্বরের কৃপায় আমাদের দোকানটা ভালোই চলছে আর উন্নতিও করছে। ওনাদেরকে আমাদের দোকানে কাজ করতে বলি আর আমরা আর একটা দোকান খুলি, কি বলো? যেখানে আমরা পিৎজা ফুচকা বিক্রি করব। কিন্তু এই কথাটা ওরা স্বীকার করবেন কি? চলো গিয়ে জিজ্ঞাসা করি। মহেশ আর রূপা দুজনেই দীপকের দোকানে গিয়ে ওদেরকে অস্থির দেখে নিজের সমস্ত কথা বলে। আর দীপক আর নীলম ওদের কাছে ওদের জবাব জিজ্ঞাসা করেন। আমি আর নীলিমা এতে রাজি আছি। আপনাদের সাথে আমরা অবশ্যই জুড়তে চাই। আপনারা আমাদের বিপদের সময় এত সাহায্য করেছেন, এই উপকার আমরা কখনো ভুলব না। ধন্যবাদ রূপা আর মহেশ বাবু, আমরা আপনার দোকান খুব ভালো করে চালাবো। ঠিক সেরকমই হলো। মহেশ আর রূপা নতুন দোকান খুলে ওখানে পিৎজা ফুচকার ব্যবসা শুরু করে নতুন জায়গায়। আর দীপক আর নীলমকে নিজের পুরনো দোকান চালানোর জন্য দিয়ে দেয়। দুজন পরিবারই উন্নতি করে হাসি খুশি জীবন কাটায়।